সবাইকে এই চ্যানেলে স্বাগত। আজকে আমরা ইজারিদারি ব্যবস্থা নিয়ে আলোচনা করব। পলাশী ও বক্সারের যুদ্ধের পর 1765 খ্রিস্টাব্দে বাংলা, বিহার আর উড়িষ্যার দেওয়ানি অধিকার মানে কর তোলার অধিকার নিয়ে নেয় ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি। এখন এই কোম্পানির লোকজন নিজেদেরকে একটু বেশি উচ্চপদস্থ মনে করত। ওই জন্যই জমিদাররা আগে যেভাবে তার সাম্রাজ্য থেকে কর আদায় করত, সেই পদ্ধতিতে কোম্পানির লোকজন কর আদায় করতে চায়নি। তারা ভাবতো যে জমিদাররা ব্যাকডেটেড, আমরা আধুনিক, আমরা আমাদের মতন করে কর তুলবো। আর এই কর তোলার জন্যই বিভিন্ন সময় বিভিন্ন পদ্ধতি নিয়ে আসে, যেমন ইজারিদারি ব্যবস্থা, চিরস্থায়ী বন্দোবস্ত, রেওয়াতওয়ারি ব্যবস্থা, মহলওয়ারি ব্যবস্থা ইত্যাদি। এর ভেতর এই ইজারিদারি ব্যবস্থা নিয়েই বিস্তারিত সমস্ত কিছুই আজকের ভিডিওতে আমরা তোমাদের বলবো। ইজারিদারি ব্যবস্থা নিয়ে এক্সাম কভার করার জন্য অল্প কিছু পয়েন্ট আছে, শুধু সেইগুলো পড়ে রাখলেই হবে। যেমন ইজারিদারি ব্যবস্থা আনা হয় 1772 খ্রিস্টাব্দে, নিয়ে আসা হয় ওয়ারেন হেস্টিংস এর সময়, মানে ওয়ারেন হেস্টিংস গভর্নর জেনারেল ওয়ারেন হেস্টিংস এই ইজারিদারি ব্যবস্থা নিয়ে আসে। এই ইজারিদারি ব্যবস্থায় কি হতো, কোনো একটা পার্টিকুলার কর তোলার জন্য সেই জমিটাকে নিলামে তোলা হতো। বলা হতো যে যে ব্যক্তি ওই পার্টিকুলার এরিয়া থেকে সব থেকে বেশি কর তুলে দিতে পারবে তাকেই ওই জায়গার কর তোলার দায়িত্ব দিয়ে দেওয়া হতো। এই সিস্টেমটাকেই বলা হতো ইজারিদারি ব্যবস্থা। এখন নিলামের মাধ্যমে ওই যে ব্যক্তিকে কর তোলার জন্য দেওয়া হলো, তাকে 5 বছরের জন্য কর তোলার দায়িত্ব দিয়ে দেওয়া হতো। তো প্রথমে এই যে 5 বছরের জন্য দায়িত্ব দেওয়া হতো, একে বলা হতো পাঁচশালা ব্যবস্থা বা পাঁচশালা বন্দোবস্ত। কিন্তু পরে এটাকে 1 বছরের জন্য দিয়ে দেওয়া হয়, ওই জন্য ওটাকে বলা হতো একশালা ব্যবস্থা বা একশালা বন্দোবস্ত। এক্সামের জন্য শুধুমাত্র এইটুকু জানলেই হবে, কিন্তু এই সিস্টেমটাকে যদি বুঝতে হয়, ইতিহাসকে যদি বুঝতে হয়, যদি জানতে হয় যে ইংরেজরা কিভাবে একটু 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 করে পুরো ভারতকে নিজেদের দখলে নিয়ে নিল আর পুরো ভারতকে কিভাবে নিংড়ে নিল, তাহলে এই ভিডিওটা পুরো দেখতে হবে। আর এর পরবর্তী যে ভিডিওগুলো সেইগুলো কমপ্লিট দেখতে হবে। তো যাই হোক, আমাদের মূল বিষয়ে আসি। ইজারিদারি ব্যবস্থাটাকে খুব ভালোভাবে বোঝার জন্য আমাদেরকে আগের সিস্টেমটা বুঝতে হবে, মানে মুঘল যুগে কিভাবে ভারত থেকে কর আদায় হতো সেইটা একটু বুঝতে হবে। মুঘল যুগে কি হতো, মুঘল যে সাম্রাজ্য তাকে কিছু প্রদেশ বা প্রভিন্স বা সুবেতে ভাগ করা হতো। মুঘল সাম্রাজ্যকে কিছু সুবেতে ভাগ করা হতো, আর এই সুবের যে হেড তাকে বলা হতো সুবেদার। সুবের হেডকে বলা হতো সুবেদার। সুবেদার ওই এরিয়ার প্রশাসনিক দায়িত্ব নিত, আর ওই এরিয়া থেকে কর তোলার জন্য একজন ব্যক্তিকে রাখা হতো যাকে বলা হতো দেওয়ান। তাহলে সুবেতে রয়েছে সুবেদার আর দেওয়ান। এবার একজন সুবে বা একজন দেওয়ানের আন্ডারে অনেক বড় এরিয়া, বর্তমানে এক একটা রাজ্যের মতন এরিয়া ছিল। এখন একজন দেওয়ানের পক্ষে এই এত বড় এরিয়া থেকে কর তোলা সম্ভবপর ছিল না। এই জন্যই এই পুরো রাজ্য বা ওই সুবেটাকে কিছু তালুকে ভাগ করা হতো, আর ওই তালুকের প্রধানকে বলা হতো তালুকদার। তালুকদার তার এরিয়ার আন্ডারে যত জমি আছে সেই সমস্ত জমি থেকে কর তুলতো, আর এই তালুক কিছু গ্রাম নিয়ে অবস্থিত ছিল। এবার এই সিস্টেমে মুঘল সাম্রাজ্যের হেড যে রয়েছে সে হলো রাজা, আর তার দরবারের এই সমস্ত সুবেদার ও দেওয়ান, মানে তারা সরকারি কর্মচারী। কিন্তু এই তালুক যে রয়েছে সে কিন্তু এই দরবারের কোনো ব্যক্তি নয়। তালুক গ্রাম থেকে যে কর তুলতো সেই করের কিছুটা অংশ রেখে বাকিটা দেওয়ানকে দিয়ে দিত। আর এই যে তালুকের যে হেড যাকে বললাম তালুকদার, সেই পরবর্তীকালে গিয়ে তার নাম হয়ে যায় জমিদার। এবার এই সিস্টেমটা এইভাবে চলতো, কি বললাম, গ্রামের কৃষকদের থেকে কর তুলতো এই তালুকদার বা জমিদার। জমিদার সেই করের থেকে কিছুটা অংশ নিজের জন্য রেখে বাকিটা দেওয়ানের কাছে দিয়ে দিত। এবার দেওয়ানের কাছে যতটা কর এলো সেই পুরো করটাই দেওয়ান রাজা বা বাদশার কাছে দিয়ে দিত। এইভাবে পুরো সিস্টেমটা হতো। এবার এইভাবে চলতে চলতে 1764 খ্রিস্টাব্দে বক্সারের যুদ্ধ হলো, 1765 খ্রিস্টাব্দে এলাহাবাদের সন্ধি হলো। এই এলাহাবাদের সন্ধির পর বাংলা, বিহার আর উড়িষ্যা এই 3 জায়গার দেওয়ানি অধিকার পেয়ে গেল ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি। তার মানে এই যে এই দেওয়ানের জায়গায় যে মুঘল কর্মীরা রয়েছে তাদের জায়গায় চলে এলো ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি। আর নিচে যে তালুক মানে তালুকদার বা জমিদাররা রয়েছে তারা তাদের মতন রয়েছে। দেওয়ানে যে মোগল কর্মী ছিল তার পরিবর্তে চলে এসছে কোম্পানির লোকজন। মানে কোম্পানির লোকজন এবার এই জমিদারের কাছ থেকে কর তুলবে, কর তুলে এই রাজাকে কিছু একটা অর্থ দিয়ে দেবে, বাকিটা কোম্পানির ঘরে চলে যাবে। সিস্টেমটা কেমন হবে, 1765 খ্রিস্টাব্দের পর এই ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির ওপরে রয়েছে কোম্পানি হেড। গ্রামের কৃষকদের থেকে কিছু একটা ট্যাক্স উঠবে বা কর উঠবে, সেই করটা চলে যাবে তালুকের কাছে। ধরলাম গ্রাম থেকে ট্যাক্স উঠলো 1 লাখ টাকা, তাহলে এই 1 লাখ টাকাটাই তালুকের কাছে যাবে।
এবার এই তালুক এর থেকে কিছুটা পরিমাণ রেখে দেবে, হয়তো 5,000 রেখে দিল। তাহলে বাকি টাকাটা আর দেওয়ানের কাছে না গিয়ে চলে যাবে এবার ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির কাছে। তাহলে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির কাছে আসবে হচ্ছে 95,000। এবার এই ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি 95,000-এর ভেতর মোগল সাম্রাজ্যকে হয়তো 25,000 টাকা দিয়ে দিল, আর বাকি যে 70,000 সেটা কোম্পানির ঘরে চলে গেল, সেটা কোম্পানির ঘরে যাবে। এবার এই যে 25,000 টাকা এর ভেতর থেকে তার যে সমস্ত কর্মীরা আছে তাদের বেতন মায়না এই সমস্ত জিনিস বা ওই মোগল সাম্রাজ্যের যদি কোনো খরচ থাকে সেটা ওই 25,000 টাকা দিয়েই খরচ হবে। আর বাকি এই যে 70,000 কোম্পানির ঘরে চলে গেল, এই 70,000-এর ভেতর থেকে কোম্পানির যে সমস্ত কর্মচারীরা আছে তাদের বেতন ভাতা এই সমস্ত জিনিস হবে। তো তাদের বেতন দিয়ে হয়তো 30,000 টাকা বেতনে গেল, তাহলে আলটিমেটলি কোম্পানির প্রফিট সেটা হয়ে যাবে 40,000। এই হচ্ছে 1765 খ্রিস্টাব্দের পরে পুরো সিস্টেম। এবার নর্মাল এইভাবে চলছিল, এই সিস্টেমটাকেই বলা হতো দ্বৈত শাসন বা ডুয়েল সিস্টেম। ডুয়েল সিস্টেম কেন বলা হতো? এই যে এখানে কোম্পানি কর তুলতো, তাহলে কর তুলতো কোম্পানি, কিন্তু এই যে কোম্পানি কিছু টাকা মোগলকে দিত, এই মোগল এই টাকা বা মোগল রাজা ওই টাকা নিয়ে কি করতো, তার সাম্রাজ্যের বিকাশের কাজে লাগাতো। তার মানে সাম্রাজ্যের প্রশাসনিক কাজ রয়েছে মোগলের আন্ডারে, আর কর তোলার কাজ রয়েছে কোম্পানির আন্ডারে। এবার দুইজনে যেহেতু দুটো কাজ করছে ওই জন্যই বলা হতো ডুয়েল সিস্টেম। এবার এই ডুয়েল সিস্টেমে আমি কোম্পানির তরফ থেকে যদি দেখি, কোম্পানির দুটো খরচ রয়েছে, একটা হলো তার কর্মীদের বেতন দেওয়া আর তার ব্যক্তিগত প্রফিট। এই খরচটা কিন্তু ম্যান্ডেটারি, মানে এই 30,000 টাকাটা তার খরচ হবেই তার কোম্পানির মায়না দেওয়ার জন্য। আর এইটা হলো কোম্পানির প্রফিট, এইটা কোম্পানির যত বেশি হবে কোম্পানি তত বেশি বেশি করে ইনভেস্ট করবে, কোম্পানির তত ভালো লাগবে। কিন্তু এইখানেই দিন যেতে যেতে সিস্টেমটা কেমন হয়ে যায় যে কোম্পানির এই প্রফিট কমে যায়। সেটা কেমন? এই সেম এক্সাম্পল দিয়ে আমি যদি দেখি যে গ্রাম থেকে 1 লাখ টাকা কর হিসাবে উঠলো, তাহলে তালুকদারের কাছে কত হলো? 1 লাখ টাকা। এবার তালুকদার তার অংশ মানে 5,000 টাকা রেখে দেবে, তাহলে কোম্পানির ঘরে আসবে কত? 95,000। কোম্পানির ঘরে 95,000, মুঘল সাম্রাজ্যের এরিয়া চালানোর জন্য তাকে দিয়ে দেওয়া হলো 25,000, তাহলে কোম্পানির ঘরে থেকে যাবে কত? 70,000। এইটুকু পর্যন্ত থাকলো। এবার এই যে কোম্পানি কত কর তুলছে সেটা কোম্পানির একদম নিজস্ব ব্যাপার। কোম্পানির হেড কিন্তু দেখতে যাচ্ছে না যে কত কর উঠছে বা কি। কোম্পানির হেডের শুধু একটাই কথা যে আমার এই 40,000 টাকা প্রফিট লাগবে। এবার এইখানেই কোম্পানির কর্মচারীরা একটুখানি ঘাপলা বা দুর্নীতি করে দেয়, মানে করাপশন করে দেয়। কেমন করাপশন করে? কোম্পানি বলে যে আমার এবার 95,000 টাকা কর ওঠেনি, আমার কর উঠেছে 70,000 টাকা। তাহলে 70,000 টাকা যদি কর ওঠে তার ভেতর থেকে মোগলকে দিয়ে দিতে হবে 25,000, তাহলে কোম্পানির কাছে থেকে যাবে কত? কোম্পানির কাছে থেকে যাবে 45,000। এবার কোম্পানির কাছে যদি 45,000 থেকে যায়, এই 45,000-এর ভেতরে কোম্পানির কর্মচারীদের বেতন টেতন সেটা তো আর কম হবে না, সেটা 30,000-ই খরচ করতে হবে। তাহলে ফাইনালি কোম্পানির কাছে লাভ থেকে যাবে কত? 45 থেকে 30 বাদ দিলে 15,000। তাহলে কোম্পানির আগে যেখানে প্রফিট হতো 40,000, সেখানে কোম্পানির এখন প্রফিট হচ্ছে 15,000। এইখানেই কোম্পানি লসে চলতে থাকে। কিন্তু কোম্পানি সার্ভে করে দেখে যে আমার গ্রাম থেকে ট্যাক্স বা কর সেই আগের মতনই উঠছে, কিন্তু আমার কাছে প্রফিট আসছে না। কি হলো? মাঝখানে এই যে 25,000, এই 25,000 কোম্পানির লোকজন নিজেরা খেয়ে গেল, আর এইভাবেই কোম্পানি দুর্নীতিতে ভরে যায়। 1765 খ্রিস্টাব্দের পরে এইরকম সিচুয়েশন দেখা যায়। এবার এইরকম চলতে চলতে কোম্পানি দেখে যে আমি তো লাভ করার জন্য, আমার এমনি তো লাভ হচ্ছে না, আমাকে তো ইনভেস্ট করতে হচ্ছে। কোম্পানি ইংল্যান্ড থেকে ভারতে প্রচুর ইনভেস্ট করে। কোম্পানির তখন মেইনলি ব্যবসা কি ছিল? এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসা। মানে কোম্পানি ভারত থেকে জিনিসপত্র কিনে ইউরোপের মার্কেটে বিক্রি করছে। এবার এইখানে আমি আরেকটা এরকম ক্যালকুলেশন দেখি, ধরলাম যে ইংল্যান্ড 1 লাখ টাকা ইনভেস্ট করলো, তার মানে ইংল্যান্ড ইউরোপ থেকে ভারতে ব্যবসা করার জন্য 1 লাখ টাকা দিল। এবার কোম্পানি এই 1 লাখ টাকা দিয়ে ভারতে ইনভেস্ট করবে, ব্যবসা বাণিজ্য করবে। ব্যবসা বাণিজ্য করে সেই মালটাকেই আবার ইউরোপের বাজারে পাঠালো। ইউরোপের বাজারে পাঠিয়ে দেখা গেল যে এই 1 লাখ টাকার মালটা, এই 1 লাখ টাকার মালটা ইউরোপে বিক্রি হলো 1.5 লাখ টাকায়। তাহলে কোম্পানির প্রফিট কত? কোম্পানির প্রফিট হচ্ছে 50,000। তাহলে কোম্পানির প্রফিট হলো 50,000। এই 50,000-এর ভেতর থেকে কোম্পানির খরচ আছে কিছু। কি খরচ? একটা হলো কোম্পানি তার কর্মচারীদের বেতন দেবে, ধরলাম কর্মচারীদের বেতন দিল 30,000, আর তাহলে কোম্পানির প্রফিট কত? 20,000।
এইটা হলো কোম্পানির খরচ। এবার কোম্পানি দেখছে যে আমার 1 লাখ টাকা আমি ইনভেস্ট করছি, তার ফলে আমার 50,000 টাকা প্রফিট হচ্ছে, তার থেকে আমার এইভাবে খরচ হচ্ছে। আর কোম্পানি ভাবে যে আমি যদি এই ইনভেস্ট না করে এই ইনভেস্টের টাকাটা ভারত থেকেই তুলে নিতে পারি, এই যে ভারতে কর হিসাবে টাকা উঠছে, এই ইনভেস্টের জায়গায় এই করটাকে আমি খাটিয়ে দেবো, তাহলে আমার প্রফিটটা আরো বেশি বেড়ে যাবে। কেমন ভাবে প্রফিট বাড়লে? ধরলাম যে এবার ইংল্যান্ড থেকে আসছে 30,000, আর এই যে কোম্পানির ঘরে একদম ইনিশিয়াল প্রথমে এসেছিল কত? 70,000, তাহলে ইন্ডিয়াতে আমার উঠছে 70,000, তাহলে টোটাল ভারতে ইনভেস্ট করার জন্য টাকা কত রয়েছে? 1 লাখ। এই ব্যাপারটা আশা করি বোঝা গেল। আমি আরেকবার বলি, ইংল্যান্ড আগে ইউরোপ থেকে দিচ্ছিল 1 লাখ টাকা, এবার ইউরোপ থেকে 1 লাখ টাকা না পাঠিয়ে ইউরোপ থেকে পাঠাচ্ছে 30,000, আর এই যে ভারতে কর তুলে আমার উঠছে কত? 70,000। এই যে বিভিন্ন জায়গা থেকে কর তুলে কত? 70,000 উঠছে, তাহলে ইউরোপ থেকে এলো 30,000, ভারত থেকে উঠলো 70,000, তাহলে কোম্পানির কাছে ভারতে এখন টোটাল কত রইলো? 1 লাখ টাকা। এবার এই 1 লাখ টাকাটা কোম্পানি ভারতে ইনভেস্ট করবে ব্যবসা বাণিজ্য করার জন্য। এবার এই ব্যবসা বাণিজ্য করার জন্য ইনভেস্ট করে সেটাকে যখন ইউরোপের মার্কেটে বিক্রি করবে, তখন দেখা গেল আবার এই 1.5 লাখ টাকায় বিক্রি হলো। এবার যদি আমি দেখি যে কোম্পানির লাভ হলো কত, দেখো এইবার যদি আমি দেখি যে ইন্ডিয়া থেকে এই যে 70,000 টাকা উঠলো, এই 70,000 টাকাটা কিন্তু আর কাউকে দিতে হবে না, এটা ভারতেই পুরো কোম্পানির আয়, তাহলে ওই 70,000 টাকাটা তো কোম্পানির প্রফিট হলোই। এবার আমি যদি এই সিচুয়েশনটা বুঝি, ইংল্যান্ড থেকে 30,000 টাকা পাঠানো হয়েছে, তার মানে কি এই 30,000 টাকা কারোর কাছ থেকে নিয়ে পাঠানো হয়েছে, তার ফলে এখানে যা আমার বিক্রি হবে তার থেকে ওই 30,000 টাকাটা ফেরত দিতে হবে। তাহলে আমি এই যে এই বিক্রির ভেতর যদি 30,000 টাকা ফেরত দিয়ে দিই, তাহলে আমার কাছে থেকে যাবে কত? 1,20,000 টাকা। তাহলে আগে যেখানে ইংল্যান্ডে কোম্পানির কাছে 50,000 ছিল, এখন ইংল্যান্ডে কোম্পানির কাছে কত রয়েছে? 1,20,000 টাকা। এবার এই 1,20,000 টাকার ভেতর কর্মচারীদের মাইনে হচ্ছে 30,000, আর তাহলে কোম্পানির লাভ কত থেকে যাবে? লাভ থেকে যাবে 90,000। তাহলে কোম্পানির লাভ থেকে যাবে 90,000। আগে যেখানে কোম্পানির লাভ 20,000 হতো, এখন সেখানে কোম্পানির লাভ হয়ে যাচ্ছে 90,000। তাহলে এই সিস্টেমটাকে কোম্পানি ফলো করাতে চায়, আর ওই জন্যই কোম্পানি ডাইরেক্টলি বা ইনডাইরেক্টলি ভারতের এই দেওয়ানি অধিকারটা নিয়ে নেয়, তাতে কোম্পানির লাভ এই যে একবারেই দেখা গেল 20,000 থেকে ডাইরেক্ট 90,000 প্রফিট। এবার এই 90,000 টাকা দিয়ে কোম্পানি বিভিন্ন ইনভেস্টমেন্ট বা বিভিন্ন বিকাশ করে ফেলতে পারবে ভারতে প্লাস ইংল্যান্ডে। কিন্তু সিস্টেমটা যতটা সহজ মনে হয় ততটা সহজ ছিল না। এই যে এই ট্যাক্স তোলার দায়িত্বে কে ছিল? কোম্পানির অফিসাররা। কোম্পানির অফিসাররা মাঝখান থেকে দুর্নীতি করে দেয়। এই যে কোম্পানির 90,000 টাকা লাভ, এই 90,000-এর জায়গায় সেই লাভ এসে দাঁড়াতো হয়তো 60,000, তারপরের বছর 50,000, তারপরের বছর হয়তো 45,000। এইরকম ভাবে কোম্পানি স্টাডি করে দেখে যে তার লাভের পরিমাণ ধীরে ধীরে কমে যাচ্ছে। কিন্তু আবার ভারতে টুকটাক সার্ভে করিয়ে দেখে যে ভারতে মোটামুটি গ্রামের থেকে ভালোই কর আদায় হচ্ছে। তো এই সিস্টেমটা এইভাবে চলে, মানে কোম্পানি লসে লাভে এইভাবে চলতে থাকে। কোম্পানি এই যে দেওয়ানি অধিকারটা নেওয়ার ফলে তার কেমন লাভ হয়েছে তার একটা ছোট্ট ডেটাও আছে। 1763 সালে বাংলা, বিহার আর উড়িষ্যা থেকে কর উঠতো মোটামুটি 65 লাখ মতো। তারপরের বছর 1764 খ্রিস্টাব্দে মোটামুটি 76 লাখ টাকা মতো ট্যাক্স উঠতো, মানে কর উঠতো 65 খ্রিস্টাব্দে, মানে এলাহাবাদের সন্ধির আগে তখন উঠেছিল মোটামুটি 81 লাখ মতো। কিন্তু এই এলাহাবাদের সন্ধির পর যখন কোম্পানি দেওয়ানি অধিকার নিয়ে নিল, তখন দেখা গেল যে তার পরের বছর 1766 খ্রিস্টাব্দে এই করের পরিমাণটা হয়ে গেল 147 লাখ। মানে কোম্পানি দেওয়ানি অধিকার নিয়ে 1 বছরের ভেতরেই এতটা প্রফিট করে ফেললো। তাহলে কোম্পানির খুব ভালো থাকার কথা, কিন্তু কোম্পানি আলটিমেটলি গিয়ে দেখে যে আমার কোম্পানির ঘরে প্রফিট খুব কম, কর উঠছে বেশি কিন্তু কোম্পানির ঘরে প্রফিট কম। মাঝখান থেকে কোম্পানির যে অফিসার কর্মচারী রয়েছে তারা সেই প্রফিটটাকে খেয়ে ফেলছে। এবার এইখানে আরেকটা জিনিস বোঝার বিষয় যে এই যে বেশি পরিমাণে কর উঠছে, এটা কেন উঠছে? এইটা তো আর এমন না যে ফসল বেশি হয়ে যাচ্ছে, ফসল নরমালি যেমন হতো তেমনই হচ্ছে। তাহলে একই পরিমাণ ফসলে বেশি কর উঠছে, এর মানে হলো যে ফসল আগে কৃষকের কাছে যতটা থাকতো তার থেকে বেশি পরিমাণ কৃষকের কাছ থেকে নিয়ে নেওয়া হচ্ছে। তার মানে কৃষকের থেকে করের পরিমাণটা বাড়িয়ে দেওয়া হয়েছে, আর এর ফলে কৃষকদের অবস্থা করুণ হয়ে যায়।
কেমন হয়ে যায়? এই যে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির লোকজন দেওয়ানি অধিকার নিয়ে নিল, তারা এই তালুকদার বা জমিদারদের উপর প্রেসার দিত যে আপনি আগে এই যে 1 লাখ টাকা কর দিচ্ছিলেন, এখানে আমাকে 1.5 লাখ টাকা কর দিন। এবার জমিদাররা যেহেতু এই কোম্পানির আন্ডারে রয়েছে, তাহলে তারা কি করবে? তারা ওই 1.5 লাখ টাকা কর তোলার জন্য নিজেদের পকেট থেকে নিশ্চয়ই কোম্পানির ঘরে দেবে না, সে ওই 1.5 লাখ টাকাটা কোথা থেকে তুলবে? কৃষকের কাছ থেকে। এবার একজন কৃষক হয়তো আগে 5,000 টাকা কর দিচ্ছিল, এখন তাহলে 1.5 লাখ টাকার জন্য তাকে 7,500 টাকা কর দিতে হবে। আগে হয়তো কৃষকের 15,000 টাকা আয় হতো, মানে ফসল টসল বেচে 15,000 টাকা আয় হতো, তার ভেতর 5,000 টাকা কর দিয়ে দিত। এখন কৃষকের কাছ থেকে যদি 7,500 টাকা কর নিয়ে নেওয়া হয়, তাহলে কৃষকের কাছে বেঁচে থাকবে কত? 7,500। আগে কৃষকের কাছে 10,000 থাকতো, এখন কৃষকের কাছে থাকবে 7,500। তার মানে কৃষকের আয়ের পরিমাণ কমে গেল। এখন কৃষকের যদি আয়ের পরিমাণ কমে যায়, তাহলে কৃষক ঠিকঠাক করে খেতে দিতে পারবে না, তার জমিতে ঠিকঠাক করে চাষবাস করতে পারবে না, ফলে পরের বছর গিয়ে কৃষকের অবস্থা করুণ হয়ে যাবে। এবার কৃষক তার অবস্থা ভালো করার জন্য কি করবে? কৃষক দেখবে যে আমার যেখানে 10,000 থাকতো, এখন আমার কাছে 7,500 থাকছে, তার মানে ওই বেশি টাকাটা আমার কাছে রাখতে হবে। এবার ওই রাখার জন্য কৃষক কি করে? কৃষক কারোর কাছ থেকে ধার নিয়ে নেয়। কৃষক 2,500 টাকা কারোর কাছ থেকে ধার নিয়ে এলো। এবার 2,500 টাকা ধার নিয়ে এলো কি হিসাবে? সে তাকে বললো যে পরের বছর ফসল ভালো হলে আমি ওই 2,500 টাকা শোধ দিয়ে দেবো। এবার পরের বছর গিয়ে দেখা যায় যে ফসল আবার ঠিক আগের মতো বা আগের থেকে কম হয়ে গেছে, আর পরের বছর গিয়েও তো ওই 2,500 টাকা আবারও দিতে হবে, ফলে ওই 2,500 টাকা তো শোধ হলোই না, আরো 2,500 টাকা ধার করতে হলো। এইভাবেই ধারে 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 পড়ে কৃষকদের অবস্থা খুবই করুণ হয়ে যায়। আর এইভাবে করতে করতে কৃষকরা আত্মহত্যা পর্যন্ত করে নিত। আর এই একই রকমের সিস্টেম এখনো দেখা যায়। কৃষকদের এই যে অবস্থা খারাপ হলো, এই খারাপ হতে হতে 1769 খ্রিস্টাব্দ, 1769, 68, 69 খ্রিস্টাব্দে বাংলার এই এরিয়াতে, বাংলা, বিহার, উড়িষ্যা এই এরিয়াতে বিশাল দুর্ভিক্ষ দেখা যায়। প্রচুর পরিমাণে খরা হয়, ফলে চাষ তো হতোই না। ওদিকে কোম্পানির লোকজন তাদের কাছ থেকে জোর করে পয়সা নিত। কোম্পানির লোকজন তো নিত না, কোম্পানির লোকজন উপর থেকে প্রেসার দিত, ফলে জমিদাররা তাদের কাছ থেকে জোর করে পয়সা নিত। জোর করে পয়সা নেওয়ার জন্য কৃষকদের আবারও ধার করতে হয়, আর এই ধারে পড়ে 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 তারা আত্মহত্যা করে নেয়, খেতে না পেয়ে মারা যায়। এইরকম বিভিন্ন কন্ডিশন ঘটে। আর এই ঘটতে ঘটতে দেখা যায় যে 1770 খ্রিস্টাব্দ, 1770-71 খ্রিস্টাব্দ নাগাদ বাংলা, বিহার, উড়িষ্যা এই এরিয়ার যে জনসংখ্যা, সেই জনসংখ্যার 3/1 লোক মারা যায়। তাহলে এই যে পুরো ঘটনা বললাম, এই পুরো ঘটনার ভিতরে যদি দেখা যায় যে 2 জন লোক সাফার করছে, একদম নিচে যারা আছে মানে কৃষকদের কাছে কিছু থাকছে না, ফলে তারা দুর্ভিক্ষে পড়ে যাচ্ছে, মারা যাচ্ছে, এরকম হচ্ছে। আর একদম উপরে যে রয়েছে কোম্পানির ঘরে, মানে কোম্পানির হেড, কোম্পানির যে ওনার, তার লস হয়ে যাচ্ছে। সে দেখছে যে আমার টাকা উঠছে কিন্তু আমার ঘরে টাকা আসছে না। মাঝখানে এই যারা রয়েছে তারা ফুলে ফেপে উঠছে। তার একটা উদাহরণ হলো রবার্ট ক্লাইভ যখন বাংলার এরিয়াতে ছিল, তখন মির্জাফরের কাছ থেকে প্রচুর পরিমাণে ধন দৌলত নিয়ে যখন ইংল্যান্ডে গেছে, তখন তার সেই এলাহি ব্যাপার স্যাপার। আর 1765 খ্রিস্টাব্দের পরে এই এরিয়া থেকে যে সমস্ত ইংরেজ কর্মী রিটায়ার নিয়ে ইংল্যান্ডে গেছে, তাদের অবস্থাও খুব হাইফাই। তারা ইংল্যান্ডে গিয়ে বিশাল বিলাসবহুল জীবনযাপন কাটাচ্ছে। আর এই সমস্ত ঘটনা তো দেখতো কোম্পানির মালিক দেখতো যে কোম্পানির যে অফিসাররা তারা ভালোই বিন্দাস ঘুরছে, কিন্তু আমার ঘরে প্রফিট আসছে না। এবার এই অবস্থা কাটানোর জন্য কোম্পানির যে মাথারা, মানে কোর্ট অফ ডাইরেক্টর, কোম্পানির একদম শীর্ষে রয়েছে 4-5 জনের একটা মেম্বারের গ্রুপ, কোর্ট অফ ডাইরেক্টর বলা হতো। তারা আলোচনা করে একজন ব্যক্তিকে 1772 খ্রিস্টাব্দে এখানকার গভর্নর হিসেবে পাঠালো, ওয়ারেন হেস্টিংসকে। 1772 খ্রিস্টাব্দে এই যে কর তোলার সিস্টেমে যাতে কোনো করাপশন বা দুর্নীতি না হয়, আর পুরো সিস্টেম থেকে যাতে কর ভালোভাবে তোলা যায়, তার জন্য একজন গভর্নর হিসাবে ওয়ারেন হেস্টিংসকে পাঠানো হলো 1772 খ্রিস্টাব্দে। হেস্টিংস এসে দেখে যে বিভিন্ন রকম সিস্টেম রয়েছে, আর এই সবের মূলে হয়তো ওই দ্বৈত শাসন, মানে এই ডুয়েল গভর্নমেন্ট। ওই জন্য হেস্টিংস এসে প্রথমেই 1772 খ্রিস্টাব্দে এই ডুয়েল সিস্টেমটাকে সমাপ্ত করে দেয়। হেস্টিংস এসে দেখে যে গ্রামের কৃষকদের থেকে কর তুলছে হলো এই তালুকদার বা জমিদার। এবার জমিদার পদ যেহেতু তখন বংশানুক্রমিক হয়ে গেছে, ফলে জমিদারের ছেলেও চাইতো যে আমি জমিদার হয়ে যাব। আর নিজের স্ট্যাটাস মেনটেন করার জন্য সে কৃষকদের কাছ থেকে বেশি পরিমাণে কর তুলতো এবং নিজেকে হাই স্ট্যান্ডার্ডে দেখাতো। আর হেস্টিংস দেখে যে এইখানেই সমস্ত গলদ ইনিশিয়ালি হয়ে যাচ্ছে, ফলে এই জমিদারি ব্যবস্থাটাকে সরিয়ে দেয়।
কর তোলার জন্য ওই জমিদারি ব্যবস্থাটাকে সরিয়ে দেয়, বলে যে এই গ্রাম থেকে যে ট্যাক্স তুলবে, মানে এই তালুকের আন্ডারে যত গ্রাম, ধরলাম একটা তালুকের আন্ডারে হয়তো 6টা গ্রাম আছে, তাহলে ওই 6টা গ্রামের এরিয়া নিয়ে নিলামে তোলা হবে। হেস্টিংস বলবে এই 6টা গ্রাম নিয়ে নিলামে উঠলো, ধরা হলো যে এই 6টা গ্রামে যা ফসল হয় সেখান থেকে হয়তো 35,000 টাকা কর ওঠার কথা। কি বললাম, ওই 6টা গ্রাম মিলিয়ে টোটাল হয়তো 35,000 টাকা আমার কর ওঠার কথা মিনিমাম। তাহলে হেস্টিংস ওই 6টা গ্রাম মিলিয়ে নিলামে তুলবে যে কে বা কোন ব্যক্তি আমাকে 35,000 টাকা বা তার বেশি কর তুলে দিতে পারবে। আর এই নিলামে যে বেশি কর তুলে দিতে পারবে তাকেই ওই 6টা গ্রামের কর তোলার দায়িত্ব দিয়ে দেওয়া হতো। হেস্টিংস বলতো যে এই 6টা গ্রাম মিলিয়ে কে আমাকে মিনিমাম 35,000 টাকা তুলে দিতে পারবে। তো একজন ব্যক্তি হয়তো বললো যে আমি 36,000 টাকা তুলে দিতে পারবো, আর একজন ব্যক্তি বললো যে আমি 39,000 টাকা তুলে দিতে পারবো, আরো একজন ব্যক্তি বললো যে আমি 42,000 টাকা তুলে দিতে পারবো। এবার তারপরে হয়তো আর কেউ বললো না, তাহলে যে ব্যক্তি বললো যে এই আমি 42,000 টাকা তুলে দিতে পারবো, হেস্টিংস ওই ব্যক্তিকে এই 6টা গ্রামের কর তোলার দায়িত্ব দিয়ে দেবে। আর এই যে ব্যক্তি 42,000 টাকা তুলে দিতে পারবে তাকে বলা হতো ইজারাদার। মানে আগে ওই যে জমিদার ছিল, জমিদারের পরিবর্তে এখন কে এসছে, ইজারাদার। ইজারাদার একজন সিঙ্গেল ব্যক্তি যে এই 42,000 টাকা তুলে দিতে পারবে। তার মানে কোম্পানির ঘরে কত টাকা যাবে, 42,000 টাকা। এবার কোম্পানির ঘরে এই 42,000 টাকা যাওয়ার জন্য ওই ইজারাদার ওই 6টা গ্রাম থেকে কত টাকা তুলছে সেই ব্যাপারে কিন্তু কোম্পানি ইন্টারফেয়ার করবে না। সেখানে সিস্টেমে তাদের ভেতর ছিল যে ওই ইজারাদার ওই 6টা গ্রাম থেকে কত টাকা তুলছে সেটা কোম্পানি দেখবে না। কোম্পানিকে আমি বলেছি 42,000 টাকা দেবো, কোম্পানিকে 42,000 টাকা দিলেই হবে। আর এই সিস্টেমটাকেই বলা হয় ইজারিদারি ব্যবস্থা বা ইজারাদারি ব্যবস্থা। এবার এই সিস্টেমটা দেখে একটু ভালো মনে হলেও সিস্টেমটা ঠিক আগের মতন একই রকম রয়েছে। সার্ভে করে দেখা হলো যে ওই 6টা গ্রাম মিলিয়ে যত কর উঠবে তাতে প্রায় 35,000 টাকা উঠতে পারে। এবার ওই যে ইজারাদার বললো 42,000 টাকা তুলে দেবে, তাহলে 7,000 টাকা কোথা থেকে দেবে? ও কি নিজের পকেট থেকে দেবে? দেবে না, সে ওই কৃষকের কাছ থেকেই তুলবে। তার মানে কৃষক যে আয় করতো তার ভেতর যে টাকা ট্যাক্স দিত কৃষককে তার থেকে আরো বেশি ট্যাক্স দিতে হবে। আর কৃষক যদি বেশি ট্যাক্স দিয়ে দেয় তাহলে কৃষকের কাছে নিজের অর্থ কমে গেল, তার মানে কৃষকের আয় কমে গেল, কৃষকের অবস্থা খারাপ হয়ে গেল। ফলে এই যতই সিস্টেম আসুক না কেন, মাঝখানে যারা রয়েছে তারা তো ফুলে ফেপে ওঠে, মাঝখানে পিষে যায় এই নিচে যারা রয়েছে তারা। তো এই সিস্টেমটা আশা করে বোঝা গেল। এবার এই সিস্টেমের ভেতরেও আরো কিছু কিছু ড্রব্যাক আছে, সেটা যেমন কৃষকদের ক্ষেত্রে যে ড্রব্যাক বা কৃষকদের যে অবস্থা সেটা তো বুঝলাম। এবার এই যে ইজারাদার বা জমিদার, এই ইজারাদারদেরই পরে জমিদার বলা হতো। এই যে ইজারাদার, এদেরও কিছু সমস্যা ফেস করতে হয়। ইজারাদার দেখে যে তাকে তো 42,000 টাকা কর হিসাবে ইংরেজকে দিতে হবে, কিন্তু তার যে 6টা গ্রাম, সেই 6টা গ্রামের অবস্থা হয়তো খুব খারাপ, এই 35,000 টাকাই উঠছে না। কৃষকদের কাছ থেকে যদি আমি তার সমস্ত অর্থ, মানে কৃষককে যদি মেরে ফেলেও সমস্ত অর্থ নিয়ে নিই, তাও হয়তো আমার 30,000-এর বেশি উঠছে না। তাহলে 30,000 টাকা আমার উঠছে, আমাকে কোম্পানিকে দিতে হবে 42,000, তাহলে এই 12,000 টাকা আমি কোথায় পাবো? এবার এই 12,000 টাকা আমাকে দিতে গেলে হয় আমাকে কারোর কাছ থেকে ধার নিতে হবে, আর না হলে কোম্পানির কাছে সারেন্ডার করে দিতে হবে। কোম্পানির কাছে সারেন্ডার করে দিতে হবে যে আমি 42,000 টাকা দিতে চেয়েছিলাম কিন্তু দিতে পারছি না, আমি 30,000 টাকা তুলেছি। এবার এইরকম যদি সারেন্ডার করে নেয় সেক্ষেত্রে কোম্পানি ওই যে ইজারাদার তার পদটাকে ক্যান্সেল করে দেয়। কোম্পানি বলে যে আপনি 30,000 টাকা দিয়েছেন, আপনাকে আর ইজারাদার রাখবো না, এবার আপনার এই এরিয়াটাকে আমি আবার নিলামে তুলবো। ফলে ওই 6টা গ্রামের এরিয়া আবার নিলামে ওঠে। এই ইজারাদারের পরিবর্তে আবার বলে যে কে এই 42,000 থেকে বেশি কর তুলে দিতে পারবে। এবার তারপর আবার ওই নিলাম হয়ে আবার কাউকে না কাউকে ওই 6টা গ্রামের কর তোলার দায়িত্ব দিয়ে দেওয়া হয়। আর এইভাবেই এই সিস্টেমটা চলতে থাকে। এবার যতবার নিলামে উঠতো এই কর ওঠার পরিমাণ তত বেড়ে যেত, ফলে আলটিমেটলি কৃষকরাই পিষে যেত। আর এইভাবে চলতে চলতে 1784 খ্রিস্টাব্দে নতুন আরেকটা সিস্টেম আনা হয়েছিল, যেটাকে বলা হয় চিরস্থায়ী বন্দোবস্ত বা পার্মানেন্ট সেটেলমেন্ট। তো সেটা নিয়ে আমরা পরে আসছি। এবার এই যে এই 42,000 টাকা ওই যে ইজারাদার বললো, এবার এই 42,000 টাকাটা এটা কত বছরের জন্য? ওই ইজারাদারের সাথে কোম্পানির চুক্তি হবে যে ইজারাদার প্রত্যেক বছর 42,000 টাকা করে কর কোম্পানির ঘরে দিয়ে দেবে। তার জন্য ওই ইজারাদার ওই 6টা গ্রাম থেকে কত কর তুলছে তা কোম্পানি দেখবে না। আর এইটা চলবে 5 বছরের জন্য। মানে ওই ইজারাদার প্রত্যেক বছর 42,000 টাকা করে কর দেবে 5 বছরের জন্য।
1772 খ্রিস্টাব্দে প্রথম যখন এই সিস্টেম আনা হয় তখন এটা 5 বছরের জন্য লাগু হয়, মানে একজন ইজারাদারকে 5 বছরের সময় দেওয়া হয়। কিন্তু ওই যে দেখলাম যে দিন যেতে যেতে এর সিস্টেম দুর্বল হয়ে পড়ে, ফলে 1777 খ্রিস্টাব্দে গিয়ে হেস্টিংস এটাকে প্রত্যেক বছরের জন্য করে দেয়, মানে জমি প্রত্যেক বছর নিলাম হতো আর প্রত্যেক বছর নতুন নতুন করে ইজারাদার চেঞ্জ হয়ে যেত। প্রথমে ওই যে 5 বছরের জন্য কন্ট্রাক্ট বা দায়িত্ব দিয়ে দেওয়া হতো, সেই সিস্টেমটাকে বলা হতো পাঠশালা বন্দোবস্ত। আর তারপরে 1777 সালে এই যে প্রত্যেক বছর নিলামে হতো, মানে এক বছরের জন্য কর তোলার দায়িত্ব দেওয়া, মানে এক বছরের জন্য কর তোলার দায়িত্ব দেওয়া হতো, এই সিস্টেমটাকে বলা হতো একশালা বন্দোবস্ত। তো এই হচ্ছে ওভারঅল ইজারিদারি ব্যবস্থা। এবার এই ইজারিদারি ব্যবস্থায় এইরকম খারাপ অবস্থার জন্য পরবর্তীকালে 1784 খ্রিস্টাব্দে আনা হয় পার্মানেন্ট সেটেলমেন্ট, এবং ফাইনালে এই পার্মানেন্ট সেটেলমেন্ট বা চিরস্থায়ী বন্দোবস্তটাকে ভালোভাবে লাগু করানো হয় 1793 খ্রিস্টাব্দে। তো এই চিরস্থায়ী বন্দোবস্ত নিয়ে আমরা এর পরের ভিডিওতে গিয়ে আলোচনা করব, আর আশা করি এই ইজারিদারি ব্যবস্থা নিয়ে ওভারঅল বিষয়টা বোঝা গেল। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করো, এই ভিডিওগুলো সম্পর্কে তোমাদের মতামত আমাদেরকে কমেন্ট বক্সে দিও, আর যদি কোথাও কোনো ডাউট থাকে সেগুলো আমাদেরকে কমেন্ট বক্সে জানাতে পারো। আজকের মতো ক্লাসটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে এর পরের ক্লাসে গিয়ে।